কলকাতা থেকে আসার পথে বাস রাস্তায় আমার সঙ্গে রাতের বেলা ৩ জন বোরখা মহিলার সহিত ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সে ঘটনা আজ আমি আপনাদের শোনাতে চাই। নমস্কার, ভৌতিক না অলৌকিক চ্যানেলের শ্রোতা বন্ধুদের, আশা করি আপনারা ভালো এবং আনন্দে আছেন। আজকে আমার ঘটনাটা আমি বর্ধমান থেকে শোনাচ্ছি আপনাদের। আমার বাড়িও বর্ধমান। আমার ঘটনাটা বর্ধমানেই ঘটেছিল। 2015 সাল আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, মানে কিডনির অসুখে, যার ফলে বাবাকে কিছুদিন শরণ্যা বলে একটি নার্সিংহোম, যারা বর্ধমান থেকে শুনছেন তারা বুঝতে পারবেন, ভর্তি রাখা হয়েছিল। এবং শরণ্যাতে ঠিকমতো ট্রিটমেন্ট না হওয়াতে আমরা ডিসাইড করলাম যে কলকাতায় নিয়ে চলে যাব। তো আমার এক মামা কলকাতায় থাকে। আমার সেই মামা আমাদের বলল যে আশা করি কলকাতায় আপনারা চিনবেন, মেডিকা বলে একটি নার্সিংহোম আছে, সেখানে নিয়ে আসতে। মামাই সব জোগাড় করে দেবে। এবং আমার পিসির ছেলেরা, আমার পিসিমশাই, আমার পিস্তুত জামাইবাবু, দিদি, অনেকেই আমাদের কলকাতায় রিলেটিভ আছে, তারাই সব কিছু ব্যবস্থা করে দেবে, এরকম কথা হলো। তো আমার বাড়ি থেকে আমরা আমার বাবাকে অ্যাম্বুলেন্সে নিয়ে সকালবেলার দিকে রওনা দিলাম কলকাতায়। এবং সঙ্গে কিছু চাদর টাদর, জামা কাপড়, জিনিসপত্র ছিল, সেগুলো বাবার সঙ্গেই ছিল, বাবা পরে টরে গেছিলো। তো সেসব নিয়ে জামা কাপড় টামাকাপড় সব কিছু নিয়ে বাবাকে ঠিক করে শুয়ে টুয়ে, মানে যেরকম আর কি রুগীকে আর কি পরিচর্যা করে নিয়ে যেতে হয় সেরকম নিয়ে গেলাম। নিয়ে তারপরে মেডিকায় ভর্তি করা হলো। এবার আমার বাবার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো, ওখানে ডাক্তারবাবু বললেন যে আজকে রাতে আপনারা যেন থাকবে, কেউ যেন যাবেন না, যেসব রিলেটিভরা আছে, মানে পুরুষ মানুষ যারা, তারা থেকে গেল। এবার বর্ধমান থেকে আমি গেছি আর আমার ভাই গেছে আর কি, ওকেও থেকে যেতে হলো ওখানে। এবার আমি তো একা, আমাকে তো বর্ধমানে ফিরতেই হবে, কারণ বাড়িতে মা একা আছে। তারপর আমার পিসির ছেলে ঠিক করলো যে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে আমাকে বাসে তুলে দেবে, যাতে আমি ডাইরেক্ট বর্ধমানে আমার বাড়ির কাছাকাছি এসে পৌঁছাই। তো সেরকম ঠিক হলো, ও আমাকে করুণাময়ীতে নিয়ে গিয়ে বাসে তুলে দিল। এবং বাসে যখন উঠলাম তখন বিকেল 5টা 10। আমার পিসির ছেলে জিজ্ঞেস করলো যে বাস কখন বর্ধমানে পৌঁছবে। তো বাসের কন্ডাক্টর বলল 7:30 থেকে 7:30টার আগেই পৌঁছে যাবে। 7:30 অতটাও হবে না, 7:10-15 মধ্যেই পৌঁছে যাবে, তাও আমি ধরে রাখছি 7:30। তা আমাকে আমার পিসির ছেলে বললো তোর কোনো অসুবিধা হবে না? তো আমি বললাম না, আমার কোনো অসুবিধা হবে না, আমি যেতে পারবো। আর যে স্টপেজটার কথা বলেছিল, মানে পারবিরাটা বলে এখানে একটা স্টপেজ আছে, সেখানে কলকাতামুখী সব বাসগুলো দাঁড়ায়। তো ওখান থেকে আমার বাড়ি টোটোতে, রিক্সাতে বা হাঁটা পথেও আসা যায়, যার জন্য আমি দেখলাম যে আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক বাড়ি যেতে পারবো। আর তখন ফোন ছিল, মানে তাড়াহুড়োর মধ্যে বাবাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমরা, বাবাকে মানে ঠিক করে চাদর টাদর এটা ওটা চাপিয়ে দেয়া বা জামা কাপড় পরিয়ে দেওয়া, এ করা। বাবা খুবই অসুস্থ হয়ে পড়েছিল, যার ফলে আমি ফোনটা নিয়ে যেতেও ভুলে গেছি। তো আমি চলে এসেছি বাড়ির কাছে, বাসে চেপে পড়েছি যথারীতি। বাসে চাপার পর জ্যৈষ্ঠ মাস, বুঝতেই পারছে 2015 সাল জ্যৈষ্ঠ মাস। আর জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হবেই, কালবৈশাখী হবেই, এটা আমরা সবাই জানি। তা বাস চলাকালীন ডানকুনি যখন এসে পৌঁছয় বাস, তখন বিশাল কালবৈশাখী ঝড় বৃষ্টি, মানে খুব বড় ঝড় বৃষ্টি, মানে বিরাট আকার ধারণ করেছে। তখন বাস বলে এই অবস্থায় তো আমি বাস চালাতে পারবো না, এখানে দাঁড়িয়ে যেতে হবে বলে, তখন আধ ঘন্টা ও 45 মিনিটও বাসটা দাঁড়িয়ে গেছিলো। আর তারপর বাসটা যথারীতি ছাড়লো। আবার যখন পালস সিটের কাছে এলাম, সেম জিনিস হলো, ওই রকম ঝড়, জল, বৃষ্টি, ওই রকম ঝড়, মানে তাণ্ডব ঝড়ের যাকে বলে। তারপর সেখানেও দাঁড়িয়ে পড়লো আধ ঘন্টা 45 মিনিট। তারপর যখন শক্তিগড়ে এলাম, শক্তিগড়ে যখন বাসটা এলো, তখন সেখানে 1.5 ঘন্টা দাঁড়িয়ে পড়লো। সেখানে তো আবার প্রকাণ্ড, মানে গাছ ভেঙে পড়ে যাওয়া, টিনে মানে কর্কেটের টিন, যাতে সেই টিন উড়ে উড়ে চলে যাচ্ছে, সে মানে বিভৎস অবস্থা। তখনও সেখানেও আধ ঘন্টা 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে রইল বাস। এরপরে বাসটা যখন বর্ধমানে এসে পৌঁছলো, তখন বাজছে 10টা। আর ওই বাসটাতে ছিলাম আমি আর একজন মেয়ে ছিল। এরপর বাসটা এসে দাঁড়ালো শরণ্যা আর অনাময়ের
পাশে দাঁড়ালো, মানে কাছাকাছি দাঁড়ালো, ওইখানে আমাদের নামিয়ে দিল, আমাকে এবং ওই মেয়েটাকে। তারপরে যে সোজা যে দুর্গাপুর রোড একটা আছে, সেই দুর্গাপুর রোড দিয়ে চলে গেল, সদরঘাট পেরিয়ে একদম চলে গেল বাসটা। তা আমি তাকে প্রশ্ন করলাম, তুই পারবিরাটা যাবে না? ও বললো, না আমার দেরি হয়ে গেছে, আপনাকে এখানেই নেমে পড়তে হবে, কারণ আমাদের সময় মতো যদি গ্যারেজে বাস না ঢোকাই আমাদের কৈফিয়ত দিতে হবে। আমার তো বিরাট চিন্তায় পড়ে গেলাম, কী করে আমি বাড়ি যাব, আর ওই যেই জায়গাটা নামিয়ে দিয়েছে মানে যাচ্ছে তাই বাজে জায়গা। তো যাই হোক, আর একটা মেয়ে নেমেছে, সেই মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম কটা বাজছে, সে বললো 10টা বাজে, 10টা 10। আর সেই মেয়েটাকে তার বাড়ির কোনো কেউ একজন এসে গাড়ি করে দেখলাম নিয়ে চলে গেল, আর সেখানে আমি একা, আর কেউ নেই চারিদিকে। এমন সময় আমি ভাবছি যে কী করে আমি বাড়ি যাব, শরণনাথ কাছে দাঁড়িয়ে আমি ভাবছি যে কী করে আমি বাড়ি যাব। এদিকে বাড়িতে আমার মা আমার জন্য চিন্তা করছে। এবার আমি বাড়িমুখো হয়েছি ঠিক কথা, কিন্তু চিন্তা করছি কি করব, না আছে বাস, না আছে টোটো, না আছে রিক্সা, কিচ্ছু নেই ওইখানে। আর ওখান থেকে আমাদের বাড়িটা অনেকটা দূর, যারা বর্ধমানে থাকে তারা ঠিক বুঝতে পারবে, মানে পারবিরাটা আর শরণ্যার কাজটা অনেকটা দূর। তো যাই হোক, আমি এবার চিন্তা করছি, ওই রাস্তাটা পেরিয়ে গেলাম, অনাময় থেকে রাস্তা পেরিয়ে গিয়ে শরণ্যার কাছাকাছি গেলাম, গিয়ে আমি ভাবছি তার কারণ যে এখানে কি আমি ওয়েটিং রুমে থেকে যাব। আর শরণ্যার ওয়েটিং রুমগুলো আমি খুব ভালোভাবেই জেনেছিলাম, তার কারণ হচ্ছে আমার বাবা কিছুদিন ভর্তি ছিল, 2-3 দিন শরণ্যায় ভর্তি ছিল, যার জন্য আমি এসে শরণ্যা অনেকের সাথে পরিচয় হয়েছিল এবং ওয়েটিং রুমগুলোও আমি খুব ভালোভাবে চিনে গেছিলাম। তা আমি মনে মনে ঠিক করলাম যে আমি কি ওয়েটিং রুমে থেকে যাব, কারণ এখান থেকে আমার বাড়ি যাওয়া অসম্ভব ব্যাপার, হেঁটে হেঁটে, তারপর সঙ্গে কেউ নেই, তারপর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সে মানে বিভৎস ব্যাপার। আর আমার সঙ্গে ছিল আমার একটা ব্যাগ, আর ওখানে আমরা যে জামা কাপড় বা চাদর টাদর বাবার সঙ্গে নিয়ে গেছিলাম, সেগুলো সব আমাকে ওরা একটা ব্যাগেতে পুরে নার্সিংহোমের লোকেরা পাঠিয়ে দিয়েছিল। আর সেই ব্যাগটা আমি বুকের কাছে ধরে আছি, আর ওড়নাটা মাথায় দিয়ে আছি, যদিও তখন বৃষ্টিটা একটু ঝরে গেছিলো, তাও টিপ 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 করে বৃষ্টিটা হচ্ছিল। তো যাই হোক, ওড়নাটা মাথায় দিয়েছি, আর ব্যাগটা এরমভাবে রয়েছে, আর আমার সাইড ব্যাগটাও আমার বুকের কাছে ধরে রয়েছি, এইভাবে আসছি। আস্তে আস্তে আমি পেছন দিকে তাকাচ্ছি যে শরণ্যায় কি থেকে যাবে, না দুরকম মন হচ্ছে যে শরণ্যায় থেকে যাব নাকি বাড়ি যাব, কীভাবেই বা বাড়ি যাব, এরকম আমি ভাবছি। ভাবতে ভাবতে পেছন দিকে তাকাচ্ছি ঠিক কথা, কিন্তু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি যে কী করবো, এরকম দুমোনামনি হচ্ছে, আর আমি পেছন দিকে তাকাতে তাকাতে যাচ্ছি। এমন সময় হঠাৎ আমি সামনে তাকিয়ে দেখি 3জন বোরখা পরা মহিলা আর একজন পুরুষ মানুষটা মুসলিমদেরই, কারণ তিনি একটা পাজামা পাঞ্জাবি, ওনারা একটা সেই ঢলঢলের মতো একটা পাজামা পাঞ্জাবি পরে, ওই রকম একটা পাজামা পাঞ্জাবি পরেছেন, আর গোল্ডেন ফ্রেমের চোখে চশমা, আর মাথায় একটা টুপি, মানে ওরা নামাজ পড়ার সময় যেরকম টুপি পরে সেরকম টুপি। তো যাই হোক, সেরকম ওনাদের সঙ্গে আমি যাচ্ছি, যেতে যেতে ওনাদের দেখে আমার মনের ভেতরে একটা সাহসও এলো যে যাই হোক, একজন কাউকে আমি পেয়েছি, এবং আনন্দ আমি পেলাম ওনাদের দেখে। এতক্ষণ আমি একা ছিলাম, কোনো যানবাহন লোকজন কাউকে দেখতে পাচ্ছি না, ফাঁকা রাস্তা। আর অনেকেই বর্ধমানে জানবেন শরণ্যা থেকে পুলিশ লাইন যাওয়া রাস্তাটা কতটা খারাপ জায়গা, আর তার উপর সেদিন ওই রকম আবহাওয়া, বৃষ্টি পড়ছে, বিদ্যুতের আলোতে অল্প অল্প রাস্তাঘাট দেখা যাচ্ছে, মানে চারিদিক অন্ধকার। আমি যেদিন বোধহয় আমার সঙ্গে যে কি হতো আমি নিজেও জানি না, হয়তো আমি সেদিন মারাই যেতাম সেরম যদি বদ লোকের পাল্লায় ও ঠিক ওই জায়গায় যদি পোতা। আর ওই জায়গাটা এতটাই খারাপ, বর্ধমানে অনেকেই জানে ওখানে প্রচুর খুন খারাপি হয়। আর আমি তো একা মেয়ে ছেলে, কথাই ছিল না সেদিন আমার যে কি হতো। বোধহয় মাথার ওপর ঈশ্বর বলে জিনিস বিপদে পড়লে যে থাকে, ঈশ্বরের আশীর্বাদ, সেটা আমি সেদিন প্রমাণ পেয়েছি। তো যাই হোক, আমি ওনাদের দেখে আসছি, ওনাদের সঙ্গে সঙ্গে ওনাদের পেছন পেছন আসছি, ওনাদের সঙ্গেও যে একসঙ্গে যাচ্ছি তাও কিন্তু না, ওরা কিন্তু আমার সঙ্গে একদমই থাকছে না, ওনারা আমার থেকে 1 হাত দূরত্ব বজায় রেখে চলছেন, আর কোনো কথাও বলছেন না। আমি অনেক কথা বলছি, মানে যা যা হয়েছে সারাদিনে, অ্যাম্বুলেন্সে গেছি, বাবাকে এরম নার্সিংহোমে অ্যাডমিট করেছি, ওখান থেকে আমরা করুণাময়, মানে আমি কথা বলতে ভীষণ ভালোবাসি। আর একজন লোক পেয়েছি, আর মানে 3জন মহিলা, একজন পুরুষ মানুষ পেয়েছি, মানে এমন আমার তখন অবস্থা হয়েছিল, ওনারাই যেন আমার
খড়কুটোর মতো আঁকড়ে ধরার মানে বস্তু ছিলেন। ওদের পেয়ে আমি আত্মহারা হয়ে গেছিলাম আনন্দে। এইসব কথা বলতে বলতে যাচ্ছি, কিন্তু ওনারা আমার কোনো কথার কোনো উত্তর দিচ্ছেন না। ওনারা হয়তো শুনে যাচ্ছেন, হয়তো বা গুরুত্ব দিচ্ছেন না। তো যাই হোক, একা রাস্তা আমার খুব বোর ফিলও করছিলাম, একটু কথা বলতে বলতে আসছিলাম। ওনাদের তরফ থেকে আমি কোনো উত্তর পেলাম না। ওনারা একদম চুপ, একদম কারুর মুখে কোনো রকম আমি আওয়াজ পাইনি। এমনকি আর একটা জিনিস ভয়ঙ্কর, আমি দেখে অবাক হয়ে গেলাম। আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আমি মাথায় ওড়নাটা চাপা দিয়েছি, ব্যাগগুলো বুকের কাছে ধরেছি, ওড়না টোড়না চাপা দিয়েছি, এমনকি রাস্তায় এত জল জমে গেছে। আমি আমার চুড়িদারের প্যান্টটা একটু গুটিয়ে নিলাম, চারিদিকে আমার জলে বৃষ্টিতে ভর্তি হয়ে গেছে, টিপ 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 করে জল পড়ছে, ছাতা নিয়ে যাইনি। আর ওড়নাতে কতটা আর আমার বৃষ্টির জল আটকাবে, তাও যতটুকু আটকেছে, মাথাটা সামান্য একটু আটকেছে, আর কিছু না। গোটা গা হাত পায়ে বৃষ্টিতে আমি চুপচুপে একবার ভিজে হয়ে গেছিলাম। তো যাই, কিন্তু ওদের গায়ে এতটুকু বৃষ্টির জল নেই, এতটুকু না। আমি অবাক হয়ে দেখতে যাচ্ছি, না ওরা বৃষ্টির জল মুছছে, না ওদের জামা কাপড় সপ সপ করছে, কোনো রকম ওদের গায়ে বৃষ্টির কোনো জল নেই। তো আমি ওদের সঙ্গে যাচ্ছি এবং মৌন, ওরা কোনো কথাবার্তাও আমার সাথে বলছে না। তো যাই হোক, ওই রাস্তাটা অন্ধকার রাস্তা এবং বাজে রাস্তা, সবাই জানে, ভালো কথা। আমি ওদের কাছে পেয়ে তো ওদের সঙ্গেই হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়ার পর আমি কিছুটা আসার পর আমাদের ওখানে পুলিশ লাইনে 1 নম্বর গেট আর 2 নম্বর গেট আছে। তো 2 নম্বর গেটের কাছে যখন আমি এলাম, দেখি একটা টাউন সার্ভিস দাঁড়িয়ে আছে। আর টাউন সার্ভিসটা প্রচুর ভিড়, প্রচুর লোক, মানে এত লোক, মানে একটা পা দিয়ে আমি ওই টাউন সার্ভিসে আমি চেপে একটা পা দিয়ে আমার বাড়ি পর্যন্ত এসেছি। আসলে এটা হতেই পারে, কারণ বৃষ্টির জন্য অনেকেই আটকে গেছিলো, বাস টাস টোটো পাচ্ছিল না, যার জন্য একটাই বাস পেয়েছে, হয়তো সবাই ওই বাসটাতেই উঠেছে। তখন বাজছে 10:30 পৌনে 11টা, সবাই বাড়ি ফেরার তো সবারই একটা তাড়া থাকে। তো আমি কি করলাম, ওনাদের কিছুটা এগিয়ে, মানে ওনাদের আগে আমি একটু ছোটার মতো করেই আমি এসেছি। এসেই বাসটাকে জিজ্ঞেস করছি যে আপনারা কি আমি যেখানে নামবো সেই স্টপেজে কি দাঁড়াবেন? তখন বাসের কন্ট্রাক্টর বলে, হ্যাঁ দাঁড়াবো, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি উঠে পড়ুন। বাসে আর লোক ধরবে না এইরকম অবস্থা, তাতেও আমাকে বাড়িতে আসতেই হবে, কারণ চারিদিকে কোনো টোটো রিক্সা কিচ্ছু না, ওই বাসটাই একমাত্র সম্বল, আর কিচ্ছু না। তো আমি বললাম ঠিক আছে, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি আসছি বলে আমি পেছন দিকে ওনাদের বলবো বলে গেলাম যে আমি বাস পেয়ে গেছি, এবার আমি আমার বাড়ি যাচ্ছি, ধন্যবাদ, আমার এতটা রাস্তা আমার সঙ্গে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাদের, আমার এটুকু উপকার করার জন্য। এটা বলবো বলে আমি বাস কন্ট্রাক্টরকে বললাম যে তুমি একটু দাঁড়াও, আমি আসছি বলে আমি পেছন দিকে গেলাম বলবো বলে। গিয়ে দেখি ভয়ঙ্কর ব্যাপার, কেউ কোথাও নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, তো কেউ নেই। আমি অবাক হয়ে গেলাম, এরই মধ্যে ওনারা গেলেন কোথায়? তারপরে আমি সামনে এটা ছুটতে ছুটতে গিয়ে দেখলাম না, তার ওখানেও দেখতে পেলাম না। আর বাস রাস্তার পাশ দিয়ে আর একটা রাস্তা নেমে গেছে, সেটা আর কি কাঁচা রাস্তা, সেখান দিয়েও মানুষ যাতায়াত করে। আমি কিছুটা এগিয়ে গিয়ে সেখানেও দেখলাম, সেখানেও আমি দেখতে পেলাম না ওনাদের। এরপর বাস কন্ট্রাক্টরও ডাকছে, তাড়াতাড়ি আসুন, আমরা বাস ছাড়বো। এবার কোনো রকম কোনো সুযোগ না পেয়ে আমি ওনাদের দেখার অনেক সুযোগ খুঁজলাম, কিন্তু সুযোগ না পাওয়াতে আমাকে বাড়িও ফিরতে হবে, যার জন্য আমি এই বাসটায় উঠে পড়লাম। আর বাসেও প্রচণ্ড ভিড়, একটা পা দিয়ে আমি আমার গন্তব্যস্থল পর্যন্ত এলাম। আসার পর আমি যেখানে আমার বাড়ি সেখানে আমি নামলাম, সেই স্টপেজে নামলাম। নামার পর দেখছি আমাদের পাড়াতেও প্রচণ্ড অন্ধকার। তখন আমার এক কাকু ছিল, সেই কাকু আমাকে বলছে, এত রাতে তুই কোথা থেকে আসছিস? আমি তখন বললাম যে দেখ বাবার এরকম হয়েছে, আমি সকালবেলা গেছিলাম, আর অ্যাম্বুলেন্সটা কলকাতা থেকে বর্ধমানে চলে এসছে, ঠিক কথা, কিন্তু আমি যেহেতু একা মেয়ে, আমার বাড়ির লোক সাহস পেল না আমাকে অ্যাম্বুলেন্সে আসার কথা বলার জন্যে। তো আমিও এলাম না অ্যাম্বুলেন্সে, যার জন্য আমাকে বাসে আসতে হলো। তো সেই কাকু আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল টর্চ নিয়ে।
এরপর আমি বাড়িতে এলাম, বাড়িতে এসে আমি সমস্ত ঘটনা বললাম। এসে দেখি আমার মা তখন বসে আছে চেয়ারে, মাও চিন্তা করছে যে আমি এখনও বাড়ি আসছি না। আর আমি দেখলাম যে মা চিন্তা করবে বলেই আমি শরণ্যার ওয়েটিং রুমে থাকতে চাইলাম না, কারণ আমার কাছে তখন ফোনটাও নিয়ে যায়নি, এত তাড়াহুড়ো করে গেছি ফোনটাও নিয়ে যায়নি, একটা খবরও দিতে পারছি না যে এইরম এরম হয়েছে। তো যাই হোক, বাড়িতে এলাম, বাড়িতে এসে হাত মুখ ধুয়ে আমি চিন্তা করতে লাগলাম। খাওয়া দাওয়ার খুব একটা ইচ্ছা করছিল না, হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম, ক্লান্তও ছিলাম প্রচণ্ড। কিন্তু আমার জীবনে ওই যে ঘটনাটা ঘটলো, ওই যে ঘটনাটা আমার জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে চিরজীবন। এরপর আমি ওই রাস্তা দিয়ে অনেকবার গেছি দিনের বেলা অবশ্যই, কিন্তু কোনো দিন ওই ভদ্রলোকদের বা ওই ভদ্রমহিলাদের তিনজনকে আর ওই ভদ্রলোককে আমি দেখতে পেলাম না। হয়তো বা বোরকা পরেছিল, আমি হয়তো মুখ দেখলে চিনতে পারতাম না, কিন্তু আমার একটাই আফসোস রইল, ওনাদের আমি ধন্যবাদ দিলাম না। তো আমি আজও জানি না ওনারা ঈশ্বরের রূপে ছিলেন নাকি ভূত বা প্রেতাত্মা কিছু একটা সেসব রূপে ছিলেন, আমি সেটা আজও বুঝতে পারলাম না। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যে এটা কী ছিল। এই ছিল আমার জীবনে 2015 সালের একটি ঘটনা। এরকম আমার জীবনের আরও ঘটনা আছে এবং সবার কাছে শোনা অনেক ঘটনা আছে সত্যি করে। যদি শুনতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।